আচ্ছা। সো পোর্টফোলিও ম্যানেজার্স যারা, তাদের জন্য এই মার্কেট এফিসিয়েন্সি কনসেপ্টটা এবং এটা ট্রুলি হোল্ড করে কিনা, এটা অ্যাসেস করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটা একটা কনসেপ্ট যেটা বলছে যে আপনি যে মার্কেটে সিকিউরিটি সিলেক্ট করতে যাবেন, আন্ডার প্রাইসড সিকিউরিটি খুঁজতে যাবেন, এটা আদৌ দরকার আছে কিনা। কারণ আপনার পোর্টফোলিও ম্যানেজারের প্রধান কাজ হচ্ছে যে আপনার পোর্টফোলিওতে এমন সিকিউরিটিজ গুলো ইনক্লুড করতে হবে যেটা আন্ডার প্রাইসড, যেটা থেকে ফিউচার রিটার্ন পটেনশিয়ালস আছে, আর যে সিকিউরিটিটার অপোজিট ক্যারেক্টারিস্টিক্স, যেটা সিকিউরিটি ওভারভ্যালুড হয়ে গেছে, রিটার্ন ফিউচারে চান্স ফিউচার হওয়ার চান্স কম, সেটাকে ডিসকার্ড করে দেওয়া। এখন তাদের একটা কমন বিলিফ যে পোর্টফোলিও ম্যানেজার্স যে মার্কেটে আন্ডার প্রাইসড বা ওভার প্রাইসড সিকিউরিটি পাওয়া যায়। আন্ডার প্রাইসড আর ওভার প্রাইসড এর কনসেপ্ট আমরা জানি। একটা সিকিউরিটির যে অ্যাভেলেবল ইনফরমেশন আছে, সেটাকে যদি আমরা ইনক্লুড করি, সেটাকে যদি আমরা আহ চিন্তা করি যে এটা কি কি ফিউচার পটেনশিয়ালস দিতে পারে, সেটার বেসিস আমরা ভ্যালুয়েশন করি। এখন এমন যদি কোনো কনসেপ্ট থাকে যেটা বলছে যে সিকিউরিটিটা মার্কেটে যে প্রাইসে ট্রেড করা হচ্ছে, সেই প্রাইসটা অলরেডি সিকিউরিটির যে রেলিভেন্ট ইনফরমেশন আছে সেটাকে রিফ্লেক্ট করছে, সেটাকে প্রপারলি রিফ্লেক্ট করছে, তাহলে আপনি বলতে পারবেন না ওই সিকিউরিটিটা কি ওটা যদি প্রপারলি রিফ্লেক্ট করে, তাহলে সিকিউরিটিটা এফিশিয়েন্টলি প্রাইসড, সিকিউরিটি যত প্রাইস হওয়া উচিত সেভাবে প্রাইসিং হয়ে আছে। স্যার তাহলে কি এটা কি ওভার প্রাইস নাকি স্যার আন্ডার প্রাইস? সেটাই বলার চেষ্টা করছি। মানে সিকিউরিটির যে রেলিভেন্ট ইনফরমেশন, এটা যদি অলরেডি সিকিউরিটিতে অ্যাডজাস্ট হয়, মানে আপনি আন্ডার প্রাইস বা ওভার প্রাইস কিভাবে বলতে পারেন? কারণ আপনি সব ইনফরমেশন কনসিডারেশনে নিয়ে একটা সিকিউরিটি কি করেছেন, ভ্যালুয়েশন করেছেন। ভ্যালুয়েশন করে তারপর আপনি সিকিউরিটি মার্কেট প্রাইসের সাথে কম্পেয়ার করছেন। এখন এই দুটো তফাৎ হওয়ার একটা ফান্ডামেন্টাল রিজন যে মার্কেটে যে প্রাইসে সিকিউরিটিটা পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত সেই সিকিউরিটিটার যে প্রাইসিং হয়েছে সেটা কোনো ইনফরমেশনকে মিস করেছে বা কোনো ইনফরমেশনকে ওভার এস্টিমেট করেছে। I mean that is the reason for the difference between your value and the market price. এখন আমরা যে কনসেপ্টটা বলছি সেখানে বলছি যে সিকিউরিটি যে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইসটা ওই সিকিউরিটির যে রেলিভেন্ট ইনফরমেশন আছে সেটাকে প্রপারলি রিফ্লেক্ট করে। এবং রিফ্লেকশনে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ফুললি, মানে সমস্ত ইনফরমেশন যা যা অ্যাভেলেবল আছে ওই সিকিউরিটির ভ্যালুয়েশনের জন্য জরুরি, সেটাকে ফুললি রিফ্লেক্ট করে, কুইকলি রিফ্লেক্ট করে এবং রেশনালি রিফ্লেক্ট করে। মানে এখানে আপনার গ্যাপ হওয়ার কোনো সুযোগ নাই। এই কনসেপ্টটাকে বলে ইনফরমেশনালি এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট। সো ইনফরমেশনালি এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট ইজ দ্য আইডিয়া যেখানে বলা হচ্ছে বা যেখানে বিলিভ করা হচ্ছে যে সিকিউরিটি যে কারেন্ট প্রাইস দ্যাট রিফ্লেক্টস all the relevant information to the price of the security. এখন এখানে আমাদের বোঝা জরুরি যে অ্যাভেলেবল ইনফরমেশন বলতে আমরা কি বুঝি। সে একটা কোম্পানি ডিক্লেয়ার করলো যে তারা
এতদিন যে র মেটেরিয়ালটা ইম্পোর্ট করছিল সেটা এখন থেকে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবে। সো এটা একটা ইনফরমেশন ইন দ্যাট সেন্স, কারণ আপনি যদি বাইরে থেকে ইম্পোর্ট করে এতদিন ম্যানুফ্যাকচার করতেন তাহলে আপনার যে খরচ হতো, আপনার যে ক্যাশ ফ্লো হতো, সেটা অবভিয়াসলি আপনি এখন যেহেতু কান্ট্রির মধ্যেই ম্যাটেরিয়ালস নিজে প্রডিউস করবেন, নিজে ওটাকে ইউজ করবেন, আপনার ক্যাশ ফ্লো প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা রেলিভেন্ট ইনফরমেশন আমরা বুঝতে পেরেছি। এখন এমন যদি হয় যে কোম্পানি বলল যে কোম্পানি নাম ছিল XYZ, কোম্পানি চাইছে যে আজকে থেকে কোম্পানির নাম হবে PQR। এখন এটা আপনি পেপারে, নিউজ পেপারে দেখবেন যে কোম্পানিটার নাম চেঞ্জ করে এরকম নাম দিয়েছে। ডু ইউ থিঙ্ক এই যে কোম্পানির নাম চেঞ্জের কারণে কোম্পানির ক্যাশ ফ্লো চেঞ্জ হবে? হোয়াট ডু থিঙ্ক? আমি চেঞ্জ যেটা হবে স্যার। বুঝতে পেরেছেন? কোম্পানির নাম চেঞ্জ করেছে, এখন আমি আপনি যদি নাম চেঞ্জ করি, আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর, আমাদের যে পটেনশিয়াল, সেটার কি কোনো চেঞ্জ হবে? না স্যার। নো তাহলে স্যার। কোম্পানি যদি তার নাম চেঞ্জ করে, সেটা হয়তো বা একটা নিউজ, বাট সেটা কি না? ইনফরমেশন না। তা আমাদের বুঝতে হবে কোনটা ইনফরমেশন আর কোনটা ইনফরমেশন না। বোঝা গেছে? একইভাবে এমন যদি হয় যে কোনো একজন বড় একজন ইনভেস্টর, সে ওই কোম্পানির সিকিউরিটির 2% পারচেস করেছে। এখন সে 2% পারচেস করুক আর 1% পারচেস করুক, এটার মাধ্যমে কি কোম্পানির থেকে আপনি যে ক্যাশ ফ্লো এক্সপেক্ট করেছিলেন সেটার কোনো চেঞ্জেস হবে? কোম্পানির 1 লাখ বা 10 লাখ শেয়ার হোল্ডার্স আছে, তার মধ্যে একজন শেয়ার হোল্ডার বলল যে আমি কোম্পানির 2% শেয়ার ওন করব। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? কোম্পানির এই এই যে একটা নিউজ আপনি পেলেন, এটার মাধ্যমে কি কোম্পানির থেকে আপনি যে ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড, ফ্রি ক্যাশ ফ্লো এস্টিমেট করেছেন, এগুলো চেঞ্জ হবে? ইয়েস অর নো? ইউ নো দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ, আপনি ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশনের সাথে পরিচিত, ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশনের সাথে পরিচিত। ইউ নো দ্য সোর্স অফ দিস ক্যাশ ফ্লো। আমি যেটা বলতে চাইছি, এই যে ঘটনাগুলো ঘটছে বা যে ঘটনাগুলো আমি বললাম, এটার কারণে কি কোম্পানি ক্যাশ ফ্লো চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিস আছে? আছে স্যার। কিভাবে? আছে স্যার। কিভাবে বলেন, বলেন, বলেন। আচ্ছা, যেহেতু বলছেন, আপনি তো এটা বুঝে বলছেন নাকি? স্যার বিকজ স্যার আগে স্যার 1% নিলে এখন 2% নিবে। ওয়ান এই পার্সেন্ট টু ডিফারেন্স পার্সেন্ট এখন। এটা কি মালিকানা চেঞ্জ হচ্ছে? সে ফর এক্সাম্পল, আপনার কাছে একটা কোম্পানির 100টা শেয়ার আছে, সেটা আমি পারচেস করে নিলাম। এখন আপনার কাছ থেকে শেয়ার আমার কাছে আসলো, সেটার কারণে কি কোম্পানির সেলস এ কোনো এফেক্ট হবে? নো স্যার, নো স্যার, কোম্পানি ক্যাশ ফ্লোস এ কোনো এফেক্ট হবে? নো স্যার। সেটা তো আমার আপনার মধ্যে ট্রানজেকশন। ইয়েস স্যার। কোম্পানি রেজিস্টারে খাতায় ছিল যে আপনার নাম, আপনি একজন শেয়ার হোল্ডার। এখন তারা ইনক্লুড করে নেবে আমার নাম, ঠিক কি না? ইয়েস স্যার। এখন যদি বলা হয় যে আপনার এই আহনাফ এই কোম্পানির ওনার ছিল, আহনাফ এই কোম্পানি ওনারশিপ ছেড়ে দিয়েছে, এটা কারণে কি কোম্পানি, আপনার কোম্পানির যে প্রোডাক্টের যে ডিমান্ড, এটা কি কমে যাবে? নো স্যার। নো স্যার। বোঝা গেছে? ইয়েস স্যার। So, এই জন্য আপনাকে ইনফরমেশন কোনটা, ইনফরমেশন কোনটা না, এটা খুব প্রিসাইসলি বুঝতে হবে। নিউজ পেপারে থাকলে যে ওটা ইনফরমেশন, সেটা না। আরেকটা ইনফরমেশনের ডাইমেনশন হচ্ছে আপনার আহ কোন ইনফরমেশন গুলো রেলিভেন্ট। আমরা যে এখানে অ্যাভেলেবল ইনফরমেশন বলছি, কোন ইনফরমেশন গুলো সিকিউরিটি প্রাইসিং এর জন্য রেলিভেন্ট।
The answer is only the information which has the potential to affect the security risk and return. আমরা পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্ন পড়েছিলাম না? সো একটা সিকিউরিটির প্রাইমারি ক্যারেক্টারিস্টিক হচ্ছে সিকিউরিটি রিস্ক এন্ড রিটার্ন। সো আপনি যে ঘটনার কথা বলছেন, যে ইনফরমেশনের কথা বলছেন, এটা তখনই ইনফরমেশন হবে এটা যদি আপনি সামহাও কোনোভাবে এটার কোনো সম্পর্ক থাকে যে সিকিউরিটির যে রিস্ক এন্ড রিটার্ন আছে এই প্রোফাইলকে সে চেঞ্জ করে ফেলতে পারে, তখন আপনি ওটাকে ইনফরমেশন বলতে পারবেন। এখন আমরা যেই ইভেন্ট গুলো বলেছি যেটা ইনফরমেশন বা যেটা ইনফরমেশন না, সেটা কি হবে না, সেটা আপনাকে টেস্ট করতে হবে কিসের বেসিসে, যে এটা থেকে কোম্পানির সিকিউরিটির রিস্ক এন্ড রিটার্নে এফেক্ট হতে পারে কিনা। বোঝা গেছে? সো দিস ইজ আ ভেরি আই মিন ওয়ান অফ দ্য এস্টাবলিশড কনসেপ্টস, বাট এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বাট এজ এ ফাইন্যান্স গ্রেড আপনাকে এটা খুব ভালোভাবে জানতে হবে হোয়াট ইজ আন্ডারস্টুড বাই এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট। এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট আমি এখানে সময় নিচ্ছি কারণ হচ্ছে আপনি এখানে মিস করে যাবে না, এটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। আমি এরপরে যা যা আলোচনা করব এটা এটার সাথে জড়িত। এখানে যদি উইকনেস থাকে তাহলে কিন্তু আপনি পরের পয়েন্টগুলো ধরতে পারবেন না। ওকে, সো যেটা বলার চেষ্টা করছি যে সিকিউরিটি প্রাইস যখন ক্যাপিটাল মার্কেটে যে সিকিউরিটিজ গুলো আছে ওই সিকিউরিটিজ গুলো যদি সিকিউরিটিস এর যে রেলিভেন্ট রিস্ক এন্ড রিটার্ন রিলেটেড ইনফরমেশন আছে সেটাকে যদি প্রপারলি রিফ্লেক্ট করে তাহলে আমরা বলতে পারবো যে ক্যাপিটাল মার্কেট ইজ এফিশিয়েন্ট। ক্যাপিটাল মার্কেট যদি এফিশিয়েন্ট হয় এই কথাটা সত্য। রিড আউট দিস সেন্টেন্স। তার মানে সিকিউরিটি যে প্রাইস বলছে যে সে ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের সিকিউরিটি প্রাইস আজকে 350 টাকা, এই 350 টাকায় কোনো কোনো আপনার বায়াসনেস নাই। এই 350 টাকায় সিকিউরিটির ভ্যালু হওয়া উচিত এবং এই সিকিউরিটিটা ওই প্রাইসে আছে। এখন তার মানে কি এটা যে আপনি গ্রামীণ ফোনের সিকিউরিটি পারচেস করলে আপনি গ্রামীণ ফোন থেকে কোনো রিটার্ন পাবেন না? আনসার ইজ নো। আপনি অবভিয়াসলি গ্রামীণ ফোনের সিকিউরিটি থেকে আপনি রিটার্ন পাবেন। এখন ওই রিটার্নটা কতটুকু রিটার্ন? আনসার হচ্ছে ওই রিটার্নটা হচ্ছে নর্মাল রিটার্ন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য নর্মাল রিটার্ন? আমরা কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাথে পরিচিত? আমরা ক্লাসে দেখিয়েছিলাম। Yes, কেউ sir. একজন রিকল করতে পারবেন ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কি বলছে, যে আমার কতটুকু রিটার্ন পাওয়া উচিত? আমি যে একটা সিকিউরিটি পারচেস করব আমার ওই সিকিউরিটি থেকে কতটুকু রিটার্ন পাওয়া উচিত? আপনি সিকিউরিটি রিটার্ন কিভাবে ক্যালকুলেট করেন? আর এস ইজ ইকুয়াল টু আর এফ প্লাস বিটা। এটার সাথে পরিচিত? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন আর এস এর এখানে আমি আর এফ কে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা বলছি যে আমি যে সিকিউরিটিটা সে ফর এক্সাম্পল গ্রামীণ ফোন, এই সিকিউরিটিটা রিস্ক প্রিমিয়াম। এটাকে আমরা কি বলি? রিস্ক প্রিমিয়াম, বা নর্মালি এটাকে আমরা এক্সেস রিটার্নও বলি। বাট আলটিমেটলি রিটার্ন বলতে এটাকে বোঝানোর কথা। রিস্ক ফ্রি রেটে যে রিটার্ন পাওয়া যায় এটা রিটার্নের অংশ না। কারণ এটা আপনি বাসায় বসে থাকলে আপনি এটা পাবেন। এটা নিয়ে আপনার সিকিউরিটি সিলেকশন গ্রামীণ ফোন বা রবি গুলো খোঁজার কোনো প্রয়োজন নাই। তো এটার উপরে আপনি যেটা পাবেন এটা হচ্ছে আপনার ওই সিকিউরিটি রিটার্ন। এটার উপরে মানে রিস্ক ফ্রি রেটের উপরে যেটা পাবেন সেটা হচ্ছে ওই সিকিউরিটির জন্য রেলিভেন্ট রিটার্ন। এই রিটার্ন ক্যাপএম বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য বিটা। দেখেন তো আমি যে রিঅ্যারেঞ্জ করে লিখেছি এটাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, নাকি জিনিসটা সেম? Sir, same. সেম।
দিস ইজ দ্য ক্যাপএম আন্ডারস্ট্যান্ডিং। আর ফাইন্যান্সের টেক্সট বুকে এটা যে লেখা হয় দিস ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং, বাট ক্যাপএম এর মূল আলোচনা কিন্তু এটা, যেটা আমি সেকেন্ড লাইনে লিখেছি সেটা। এখন দেখেন, ইট ইন্ডিকেটস দ্যাট, এটা তো মার্কেটের রিস্ক প্রিমিয়াম, ঠিক কিনা? এটা তো আপনি জানেন নাকি, এটা যে মার্কেটের রিস্ক প্রিমিয়াম, Yes, sir. জি এটা স্যার। মার্কেটের রিস্ক প্রিমিয়াম। মার্কেট যদি 5% রিস্ক প্রিমিয়াম দেয়, আমি জানি না আমার স্টকের বিটা কত, হোয়াট রিটার্ন ইউ শুড এক্সপেক্ট, দ্যাট ইজ দ্য 5%, sir. কোশ্চেন। মার্কেটে রিস্ক প্রিমিয়াম এটা তো সবার জন্য ফিক্স নাকি? এটা কি সিকিউরিটি টু সিকিউরিটি ভেরি করে? একটু দেখেন তো এটা। No, sir, এটা fix, sir. এটা মার্কেটে কি ফিক্সড, রাইট? এই সংখ্যাটা আমি বলছি 5% ইন টার্মস অফ নাম্বার, সাম নাম্বার, ওকে? আচ্ছা, এখন আপনার কাছে দুটো স্টক আছে, সে একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে রবি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনার জিপিতে কত রিটার্ন এক্সপেক্ট করা উচিত আর রবিতে কত রিটার্ন এক্সপেক্ট করা উচিত? ইট ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট। এখানে আমি কি বাদ রেখেছি একটু দেখেন তো, এখানে কি বাদ রেখেছি? এটা, sir. এক্স্যাক্টলি, জিপির বিটা যদি টু হয়, আপনার এক্সপেক্টেড রিটার্ন হওয়া উচিত 10%। আর রবির বিটা যদি 1 হয়, আপনার রবি থেকে এক্সপেক্টেড রিটার্ন হওয়া উচিত 5%। তার মানে আপনার সিকিউরিটির যে এক্সপেক্টেড রিটার্ন, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট? এটা, sir. বিটা। বোঝা গেছে? তার মানে এই রিটার্নটা হচ্ছে এক্সপেক্টেড, এই রিটার্নটা কি এক্সপেক্টেড। তার মানে আপনি যদি জিপি সিকিউরিটি ওন করেন, আপনি 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন। বোঝা গেছে? আপনি যদি জিপি সিকিউরিটি ওন করেন, আপনি কত পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন? 10%. 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন। এখন এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, you shouldn't expect any return beyond this level of return. এই লেভেল অফ রিটার্নটা হচ্ছে নর্মাল রিটার্ন। এই লেভেল অফ রিটার্নটার নাম কি? নর্মাল রিটার্ন। 5% মার্কেট রিস্ক প্রিমিয়াম, এটার সাথে বিটা মাল্টিপ্লাই করে যত আসে, এটা হচ্ছে 10%। এখন এমন যদি হয় যে আপনি ক্যাপিটাল মার্কেটে সিকিউরিটি পারচেস করে আপনি 13% রিটার্ন পান, তাহলে এই যে 3% এই রিটার্নটাকে বিটা বলতে পেরেছে? হোয়াট ডু থিঙ্ক? No, sir. বিটা বলতে Extra. পেরেছে কত পার্সেন্ট পর্যন্ত? 10. 10% পর্যন্ত। বাট আপনি যে 3% বেশি পেয়েছেন, এটার নাম হচ্ছে অ্যাবনর্মাল রিটার্ন। 10% যেটা পেয়েছেন সেটার নাম কি? নর্মাল। আর 3% যেটা পেয়েছেন সেটা কি? Abnormal. বোঝা গেছে? সো এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেটে, স্যার, একটা কোশ্চেন ছিল, স্যার। হ্যাঁ, তো তাহলে কি স্যার আমরা বলতে পারবো যে স্যার মার্কেটের সিকিউরিটির রেঞ্জ হলো স্যার 5 to 10? বুঝি না, আবার বলেন। স্যার আমরা কি বলতে পারবো যে স্যার মার্কেটের সিকিউরিটি এভারেজ সিকিউরিটি রিটার্ন হলো 5 to 10? এটা তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম। মানে স্যার এই এক্সাম্পল থ্রুতে বলুন স্যার। আমি যে 5% আর 10% এটা কেন এক্সাম্পল দিলাম? এটা ও, এক্সাম্পল দিলাম যে একটা সিকিউরিটি থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে হবে বা কত পার্সেন্ট রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারবেন, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য, আপনার সিকিউরিটি যে রিস্ক এটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে? স্যার 10% কি স্যার লজিক্যাল রিটার্ন বলতে পারবো না স্যার? মানে ইনফরমেশনের সাথে স্যার হ্যাঁ, কানেক্টেড। লজিক্যাল কোনো শব্দ নাই, মানে শব্দটা মানে হচ্ছে নর্মাল। নর্মাল রিটার্ন। মানে এই ইয়েস, শব্দগুলো ইয়েস। খুবই স্পেসিফিক, মানে এখানে আমাদের কোনো ডিসক্রিপশন নাই যে নর্মাল রিটার্ন অ্যাবনর্মাল রিটার্ন। আপনাকে নর্মাল রিটার্ন বলতে হবে ওই রিটার্নটা which you can expect based on this relation। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। এখন এমন যদি হয়, আহ আপনার, আপনি যে রিটার্নটা পাচ্ছেন দ্যাট ইজ নেসেসারি টু কম্পেনসেট ইনভেস্টরস ফর দ্য রিস্ক। আপনি জানেন যে বিটা কি রিফ্লেক্ট করে? বিটা মেজার্স দ্য সিস্টেমেটিক রিস্ক। এবং আপনি যদি
পোর্টফোলিও রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টার 2টা পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন রিটার্নের জন্য আপনার রিটার্ন এক্সপেক্ট করা উচিত। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার শুধুমাত্র সিস্টেমেটিক রিস্কের জন্য রিটার্ন এক্সপেক্ট করা উচিত। সো সিস্টেমেটিক রিস্ক ইজ মেজার্ড বাই বিটা। সো আপনি দেখছেন যার বিটা যত বেশি তার চেয়ে তার কাছ থেকে এক্সপেক্টেড রিটার্ন কি বেশি। ঠিক আছে? সো আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট আপনি মার্কেটকে বিট করতে পারবেন না। মার্কেটকে বিট করতে পারবেন না, এটা আইডিয়া হচ্ছে মার্কেট যখন এফিশিয়েন্ট তখন আপনি কি করতে পারবেন না, মার্কেটের যে অ্যাভারেজ রিটার্ন সেটার চেয়ে বেশি রিটার্ন আপনি অ্যাচিভ করতে পারবেন না। এখন এমন যদি হয়, একটু আগে যেটা আমরা বলছিলাম যে সিকিউরিটি প্রাইসেস রিফ্লেক্টস দ্য অ্যাভেলেবল ইনফরমেশন, রাইট? সিকিউরিটি প্রাইসেস রিফ্লেক্ট দ্য অ্যাভেলেবল ইনফরমেশন রেলিভেন্ট ফর হোয়াট? কোন দুটো ফ্যাক্টরের কথা আমি বলেছি? কোনটা হলে রেলিভেন্ট হবে? ইনফরমেশন কি কি রিলেটেড হলে রেলিভেন্ট হবে? ইনফরমেশন কি হলে রেলিভেন্ট হবে? একটু আগে আমি বললাম না, কি রিলেটেড ইনফরমেশন হতে হবে? স্যার নেসেসারি হলে। যে কোনো ইনফরমেশন বলেছে? নো স্যার। কি ওই ইনফরমেশনটা কি রিলেটেড ইনফরমেশন হতে হবে? দ্যাট ইনফরমেশন মাস্ট হ্যাভ দ্য পোটেনশিয়াল টু এফেক্ট দ্য রিস্ক এন্ড রিটার্ন প্রোফাইল অফ দ্য সিকিউরিটি। বোঝা গেছে? ইয়েস এখন স্যার। মার্কেট যদি এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট হয়, মার্কেটে যে সিকিউরিটি প্রাইস সেটা যদি অল রেলিভেন্ট অ্যাভেলেবল ইনফরমেশন যদি রিফ্লেক্ট করে, তাহলে কি আপনার মার্কেটে কি আন্ডার প্রাইসড সিকিউরিটি বা ওভার প্রাইসড সিকিউরিটি আছে? হোয়াট ডু থিঙ্ক, যদি আপনি ওটাকে বিলিভ করেন? নো স্যার। তাহলে মার্কেটে আন্ডার প্রাইস বা ওভার প্রাইস সিকিউরিটি নাই। যদি আন্ডার প্রাইস সিকিউরিটি বা ওভার প্রাইস সিকিউরিটি না থাকে, তাহলে কি আপনার এমন কোনো স্ট্র্যাটেজি নেওয়া উচিত যেটা মার্কেট থেকে খুঁজবে যে কোন সিকিউরিটিটা আন্ডার প্রাইসড, কোন সিকিউরিটিটা ওভার প্রাইসড? একবার বলবেন স্যার। লিঙ্ক আপ করার চেষ্টা করেন। কোশ্চেন মার্কেট স্যার। এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট বলছে যে মার্কেটে সিকিউরিটি গুলো যে প্রাইসে আছে সেই প্রাইস গুলো রিফ্লেক্ট করছে অল অ্যাভেলেবল ইনফরমেশন, রেলিভেন্ট ইনফরমেশন রিলেটেড টু রিস্ক এন্ড রিটার্ন ফুললি, এফিশিয়েন্টলি অ্যান্ড রেশনালি। তাহলে কি সিকিউরিটি যে মার্কেটে আছে সেগুলো কোনোটা ওভার প্রাইস বা আন্ডার প্রাইস আছে? নো স্যার। সিকিউরিটি ওভার প্রাইস বা আন্ডার প্রাইস নাই। সিকিউরিটি যদি ওভার প্রাইস বা আন্ডার প্রাইস না থাকে, আপনার কি এমন কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফলো করা উচিত যেটা খুঁজবে যে কোন সিকিউরিটিটা আন্ডার প্রাইস, কোন সিকিউরিটিটা ওভার প্রাইস? ইয়েস স্যার। ইয়েস, কিভাবে হয়? যেখানে আপনি স্বীকার ও না করছেন যে স্যার, না স্যার। মার্কেটে কি, ইয়েস স্যার। মার্কেটে এফিশিয়েন্টলি প্রাইসড সিকিউরিটিজ আছে, তার মানে মার্কেটে ওভার প্রাইস বা আন্ডার প্রাইস সিকিউরিটিজ নাই। নাই। শুধুমাত্র শুধু শুধু আপনি কেন সময়, শক্তি, শ্রম দিয়ে আপনি আন্ডার প্রাইস ওভার প্রাইস সিকিউরিটি খুঁজতে যাবেন? এটা একটা অপচয় না? জি স্যার। এই জন্য বলা হচ্ছে যে পারফেক্ট এফিশিয়েন্ট মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট করা হয় না, করার প্রয়োজন নাই। কি করার প্রয়োজন নাই? অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। আমি মাত্র যে স্ট্র্যাটেজির কথা বললাম সেটার নাম অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, যেটা দিয়ে আপনি কি করেন, অ্যানালাইসিস করে দেখেন যে কোন সিকিউরিটিটা ওভার প্রাইসড, কোন সিকিউরিটিটা আন্ডার প্রাইসড। আপনি আন্ডার প্রাইসড সিকিউরিটিকে আপনি লং পজিশন বা বাই করেন, আর যে ওভার প্রাইস সিকিউরিটি সেটাকে আপনি শর্ট সেল করে আপনি কি করেন, প্রফিট মেক করার চেষ্টা করেন। বাট অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তখন প্রয়োজন হবে না যখন মার্কেট কি থাকে, পারফেক্টলি এফিশিয়েন্ট থাকে। সো ওই ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিটা মোর বেনিফিশিয়াল, সেটা হচ্ছে পেসিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। সো হোয়াট ইজ দ্য পেসিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি? ফর এক্সাম্পল, আর ইউ ফ্যামিলিয়ার উইথ DS-30? ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ইন্ডেক্স আছে, একটা ইন্ডেক্স আছে DS-30, এটার সাথে কি আপনি পরিচিত? ইয়েস স্যার, শুনছে স্যার। আচ্ছা, এই DS-30-তে ওই সিকিউরিটিজ গুলো আছে যে সিকিউরিটিজ গুলো ব্লু চিপ, যে সিকিউরিটিজ গুলোর ফান্ডামেন্টালস ভালো, ওই সিকিউরিটিজ গুলো আছে। এখন আপনার কাজ হচ্ছে এমন একটা ইন্ডেক্সের সিকিউরিটি পারচেস করা
ব্লাইন্ডলি সে DS-30 দিয়ে যে সিকিউরিটিজ গুলো আছে সেগুলোকে আপনি পারচেস করছেন, এবং ওই সিকিউরিটি গুলো থেকে যে রিটার্ন আপনি পাবেন সেটাই আপনার পোর্টফোলিও রিটার্ন হবে। এবং DS-30 থেকে যদি কখনো DS-30 তে কোনো সিকিউরিটি ইনক্লুড করা হয় সেটা আপনি আবার পারচেস করবেন। DS-30 থেকে কোনো সিকিউরিটি যদি বাদ দেওয়া হয় সেটা আপনি আপনার পোর্টফোলিও থেকে বাদ দিবেন। এখন আপনি ব্লাইন্ডলি কাকে ফলো করছেন? DS-30 কে ফলো করছেন, ইনস্টেড অফ লুকিং হুইচ সিকিউরিটি ইজ আন্ডার প্রাইস, হুইচ সিকিউরিটি ইজ ওভার প্রাইস। এই ধরনের স্ট্র্যাটেজিকে বলা হয় প্যাসিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এটাকে কি বলা হয়? প্যাসিভ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। আমরা যখন ক্যাপিটাল মার্কেট যখন এফিশিয়েন্ট, তখন আমাদের জন্য কোন স্ট্র্যাটেজি অ্যাপ্রোপ্রিয়েট? কারণ আপনি যখন প্যাসিভ স্ট্র্যাটেজি ফলো করবেন তখন কিন্তু আপনি কি করছেন না, আপনি আন্ডার প্রাইসড ওভার প্রাইস সিকিউরিটি খুঁজছেন না। ওকে, আন্ডার প্রাইস ওভার প্রাইস সিকিউরিটি খুঁজছেন না, আপনি সিম্পলি একটা মার্কেট ইন্ডেক্সকে ফলো করছেন। এটা তখনই আপনি ফলো করাটা উচিত হবে যখন মার্কেট কি এফিশিয়েন্ট। এবং মার্কেট এফিশিয়েন্ট মিনস হচ্ছে মার্কেটে যে সিকিউরিটিজ গুলো আছে সেই সিকিউরিটিজ এর যে প্রাইস সেটা অ্যাভেলেবল অল রিস্ক এন্ড রেলেভেন্ট ইনফরমেশন রিফ্লেক্ট করছে। বোঝা গেছে জি কখন স্যার। কোনটা করবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আহ এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট এটা বলাটা যতটা আহ যতটা কনফিডেন্সের সাথে বলা যায় বা যতটা কনফিডেন্সের সাথে এটা ক্লেম করা যায়, সেটা বাস্তবে আছে কিনা সেটা অ্যাসেস করাটা ডিফিকাল্ট। সেটা বাস্তবে আছে কিনা সেটা অ্যাসেস করাটা ডিফিকাল্ট। সো সেটার জন্য কিছু টেস্ট আছে। সেই টেস্টটা হচ্ছে যে অন এন অ্যাভারেজ সিকিউরিটি মার্কেটে যখন ইনফরমেশন আসে, ইনফরমেশন বলতে আমি অলরেডি এক্সাম্পল দিয়েছি যে কি ধরনের ইনফরমেশন। সো কোম্পানি থেকে রেগুলার ইনফরমেশন আসে। আপনি যদি ডিএসসি ওয়েবসাইটে যান, আপনি যদি আমি একটু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। আপনি DSCBD.org এখানে যাবেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনি দিবেন হচ্ছে নিউজ আর্কাইভ অথবা টুডেজ নিউজ, যে কোনো একটা টুডেজ নিউজ। এই যে আজকে এই নিউজ গুলো আসছে, ঠিক আছে? So, আমি এখানে টুডেজ নিউজে ক্লিক করলাম। যে কোনো একটা কোম্পানি আমি চুজ করি। ওকে, সে ফর এক্সাম্পল একটা বন্ডের নিউজ। এরা বলছে যে আমরা বন্ডের কি করেছি, affirmed the surveillance rating of the company as A+ in the long term, along with a stable outlook based on audited financial statements up to December। তার মানে ক্রেডিট রেটিং এর একটা ইনফরমেশন আসছে, এবং এটা ভালো একটা ইনফরমেশন। এখন কথা হচ্ছে এই ভালো ইনফরমেশন যদি আসে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? সিকিউরিটি প্রাইস কি এইটা আজকে 11 নয়, ঠিক আছে? আজকে সিকিউরিটি প্রাইস, এই সিকিউরিটি মানে এই বন্ডের প্রাইস কি হওয়ার কথা? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? UCB2P বন্ড কি এক্সপেক্ট করেন? সিকিউরিটি, ওই বন্ড একটা সিকিউরিটি, তো আমি শুধু ইকুইটির কথা বলছি না। প্রাইস বাড়বে। সিকিউরিটি প্রাইস কি হওয়া উচিত? বাড়া উচিত। স্যার পারবে স্যার। বাড়া উচিত, রাইট? আচ্ছা, দিস সিকিউরিটি, আচ্ছা এটা আজকে ট্রেডিং হচ্ছে না, প্রবাবলি বাইং অর সেলিং নাই। আচ্ছা, আমরা ওকে, আমরা আরেকটা ওখানে আরেকটা সিকিউরিটি আছে কিনা দেখি যেটা ট্রেডিং হচ্ছে। ওকে, দেখেন তো এই যে প্রাইম টেক্স দেখতে পাচ্ছেন, প্রাইম টেক্স, এটা হচ্ছে প্রাইম টেক্সটাইলের প্রাইম টেক্সটাইল। সম্ভবত এই কোম্পানিটা গতকাল তাদের কোনো আর্নিংস ডিক্লারেশন দিয়েছে, কর্পোরেট ডিক্লারেশন। এই জন্য আজকে সিকিউরিটিটা কোনো প্রাইস আচ্ছা দিয়েছে আজকে। এই যে এর এটা আর এটা এই দুটো প্রাইম টেক্সটে। আচ্ছা দেখি ইনফরমেশনটা কেমন একটু দেখি। ডিভিডেন্ড ডিক্লারেশন আমরা আচ্ছা লেটেস্টটা দেখি। আহ আচ্ছা, এটা হচ্ছে
আপনার নিউজটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে এসে। আচ্ছা, আমরা ছোট করে দেখি। দ্য বোর্ড অফ ডিরেক্টরস রিকমেন্ডেড নো ডিভিডেন্ড ফর দ্য ইয়ার এন্ডেড। কোনো ডিভিডেন্ড দিবে না। যে আপনার কবে হবে, এজিএম কবে হবে, কোম্পানি ইপিএস কত রিপোর্ট করেছে, 8 টাকা, ন্যাপ 64। এখন আপনি এটা দেখলে তো হবে না, এটা কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ 8 টাকা, ঠিক কি না? আচ্ছা, রেসপেক্টিভ প্রিভিয়াস ইয়ারে তার ইপিএস এর নাম্বার ছিল 0.43, ন্যাপ পার শেয়ার ছিল ন্যাপ এই এই পিরিয়ডে হয়েছে 64, আগের পিরিয়ডে ছিল 74। ন্যাপ কমেছে, সরি ন্যাপ, ন্যাপ কি কমেছে কিনা আগের পিরিয়ডের তুলনায়? একটু কম্পেয়ার করে দেখেন তো এটা। আপনাকে ইনফরমেশন বুঝতে হবে, এটা একটু দেখেন। ইপিএস কি হয়েছে, কমেছে। পজিটিভ 0.43 ছিল, এখন হয়ে গেছে নেগেটিভ 8.05। আর আপনার ন্যাপ আগে ছিল 74.65, এখন ন্যাপ কত হয়েছে, 64.83। 64.83। ঠিক আছে। আর জি নেট স্যার। অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার আগে নেগেটিভ ছিল 1 টাকা 10 পয়সা, এখন কত অবস্থা, নেগেটিভ 11.75। ঠিক কি না? জি স্যার। আচ্ছা, তার মানে কি কোম্পানির অবস্থা কি খুব গ্রিন সিগন্যাল আর রেড সিগন্যাল? রেড সিগন্যাল। সো Yes, sir. কোম্পানি বলছে যে তার যে সিগনিফিকেন্ট ডেভিয়েশন হয়েছে এই মেট্রিক গুলোতে, কিসের কারণে? আমার সেলস কমে গেছে, র মেটেরিয়ালের কনজাম্পশন কস্ট বেড়ে গেছে, আমার ক্যাপাসিটি যে ইউটিলাইজেশন সেটা আন্ডার ইউটিলাইজেশন হয়েছে, আগের বছরে প্রফিট, অন্য কোম্পানি অ্যাসোসিয়েটেড কোম্পানিদের প্রফিট ছিল, সেটা লস ছিল, সেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এরপর আবার বলছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এখানে পার শেয়ার। আচ্ছা, এখানে বলছে যে আমার যে 11.75 নেগেটিভ হলো কম্পেয়ার টু লাস্ট ইয়ারের 1 টাকা 10। এই যে আগের বছরে 1 টাকা 10-এর তুলনায় 11.75 কি হয়ে গেল, আরো নেগেটিভ হলো। এখন অবভিয়াসলি ইনভেস্টর উইল লুক ফর দ্য রিজন। এখন সে বলছে যে কেন হয়েছে। এই যে কস্ট অফ গুডস সোল্ড এ পেমেন্ট করা হয়েছে, ট্রেড পেবল, অপারেটিং এক্সপেন্স, এগুলো পেমেন্ট করা হয়েছে এই জন্য। আচ্ছা, ওভারঅল হোয়াট ডু এক্সপেক্ট? কি খারাপ না ভালো? খারাপ স্যার, নেগেটিভ। খারাপ। তাহলে আজকে কি আপনি এক্সপেক্ট করছেন, এই সিকিউরিটি প্রাইস কি এক্সপেক্ট করছেন? আরো ডাউনগ্রেডে যাবে স্যার। স্যার হ্যাঁ, কমবে অনেক। স্যার আপনি, সিকিউরিটি প্রাইস অনেক কমে যাবে। আচ্ছা খুবই খারাপ অবস্থা, সিকিউরিটি প্রাইস কমার কথা। আচ্ছা, আমরা দেখি। ইয়েস স্যার। আচ্ছা, কমাটা কি আনলিমিটেড লেভেল কমবে, নাকি যতটুকু কমার কথা ততটুকু কমার কথা, মানে ততটুকু কমার দরকার? আমি যদি জাস্ট থিঙ্ক অফ যে এই ব্যাপারগুলো যদি আমি অ্যানালাইসিসে ইনক্লুড করি, সিকিউরিটিসে প্রাইস 10 টাকা ছিল, 10 টাকাটা 6 টাকা হওয়া উচিত ফর এক্সাম্পল। তার মানে এই না তো, মানে আমি যেটা বলার চেষ্টা করছি, এইগুলো তো একটা নাম্বার। এই নাম্বারগুলো আপনি যখন আপনার অ্যানালাইসিসে ইনক্লুড করবেন, দ্যাট অ্যানালাইসিস উইল টেল ইউ এখন সিকিউরিটি প্রাইস কত হওয়া উচিত। অবভিয়াসলি দ্যাট শুড বি লোয়ার দেন হোয়াট, দ্য কারেন্ট প্রাইস। ঠিক কি না? ইয়েস স্যার। এখন আমরা একটু চেক করি এই কোম্পানিটা, প্রাইম টেক্সট। আমি মার্কেট প্রাইসে গেলাম, পি তে গেলাম। আচ্ছা, পি দিয়ে যখন আমি সিলেক্ট করি, আচ্ছা, প্রাইম টেক্স। আচ্ছা, দেখেন তো এটার গতকাল ক্লোজিং প্রাইস কত ছিল, ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস কত ছিল, 16.1। 16.1। আজকে ওপেন হয়েছে কত দিয়ে, মানে আজকে ফার্স্ট ট্রেডিং এর প্রাইস কত, 14.5। 14.5। আর লাস্ট ট্রেডিং এর প্রাইস এই মুহূর্তে 15 পয়েন্ট। 15.4। আর দিস প্রাইসেস লোয়ার দেন দ্য ইয়েস্টারডেস ক্লোজ প্রাইস? ইয়েস স্যার। হোয়াট ইজ দ্য রিজন? রিজন কি? খারাপ নিউজ আসছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখন কথা হচ্ছে, এটা কি, এটা দিস ওয়ান ইজ দিস, যে আপনি মার্কেট কত এফিশিয়েন্ট এটা অ্যাসেস করতে পারবেন, তখন ওই মার্কেট তত বেশি এফিশিয়েন্ট যত দ্রুত ইনফরমেশন প্রাইসে রিফ্লেক্ট হয়। আপনি দেখেছেন আজকের নিউজ, আপনি দেখেছেন আজকে প্রাইস ড্রপ হয়ে গেছে। বোঝা গেছে?
স্যার ওই সেকশনটা একবার নিয়ে যাবেন স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বুঝতে পারছি না। স্যার ওই যে ডিএসসি একটু নিয়ে যাবেন স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এখানে ওপেন প্রাইসটা কি বুঝেছে স্যার? ওপেন প্রাইস আজকে সিকিউরিটি যে মার্কেটে ওপেন হয়েছে, ওপেন ট্রেডিং প্রাইস কত ছিল? আচ্ছা লাস্ট ট্রেডিং প্রাইসটা স্যার, এটা তো লাস্ট আজকে ট্রেডিং না প্রাইস স্যার? হচ্ছে প্রতি কন্টিনিউয়াস তো ট্রেডিং চলছে, এখন সে 10টা 27, ঠিক আছে? আর 10টা 27-এর আগে যে লাস্ট একটা যে ট্রেডিং হয়েছে সেটাতে কত প্রাইস ট্রেডিং হয়েছে, বোঝা গেছে? সে 10টা 25-এ একটা ট্রেডিং হয়েছে, 10টা 26-এ একটা ট্রেডিং হয়েছে, লাস্ট ট্রেডিং কোনটা? 10টা 26। তো 10টা 25। এগুলো আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টে জেনে আসার কথা, আমরা মানে সামনে কোর্সে জানবেন। But আমাদের এখানে পারপাস হচ্ছে টু শো ইউ যে আজকে একটা নিউজ আসছে সেটা বা আপনার প্রাইসে যে রিফ্লেকশন হচ্ছে এটা যত দ্রুত হবে তত মার্কেটের এফিসিয়েন্সি কি বেশি বলবো নাকি কম বলবো? হোয়াট ডু থিঙ্ক? সিকিউরিটি প্রাইসে বেশি ইনফরমেশন বলবো। যত দ্রুত কি হবে, রিফ্লেক্ট হবে। হ্যাভ ইউ গট ইট? প্রাইসে কিভাবে রিফ্লেক্ট হয় এটা কি বুঝতে পারছেন তো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই রিফ্লেকশনটা যত দ্রুত হবে তত মার্কেটের এফিসিয়েন্সি কি বেশি নাকি কম? বেশি। এফিসিয়েন্সি বেশি। বেশি স্যার। বোঝা গেছে? ক্লিয়ার? জি। ইয়েস স্যার। আচ্ছা। ওকে, সো আমরা মার্কেট ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে পরিচিত। আমরা অলরেডি ক্লাসের শুরুতে বলেছি যে একজন সিকিউরিটি অ্যানালিস্ট তার যে সিকিউরিটি সম্পর্কে ফুল নলেজ আছে, অ্যাসেটের ফিউচার কি হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কি, এটাকে কনসিডারেশন করে সে যখন ভ্যালুয়েশন করবে, the value what a rational investor should place on the security, that is the intrinsic value. Our market value is the current market price of the security. So market যদি efficient capital market হয় তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট ভ্যালু কি রিফ্লেক্ট করে, মার্কেট ভ্যালু কি রিফ্লেক্ট করে। মার্কেটে ক্যাপিটাল মার্কেট যদি এফিশিয়েন্ট হয়, আমরা কি বলেছি, আমরা একটু আগে বললাম না, আলোচনা বললাম না, সিকিউরিটি মার্কেট যদি এফিশিয়েন্ট হয় তাহলে সিকিউরিটি প্রাইস কি রিফ্লেক্ট করবে? সিকিউরিটি যে ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু কোনটা, আপনার যে রিস্ক এন্ড রেলিভেন্ট যে ইনফরমেশন এগুলোকে প্রপার কনসিডারেশন আপনি যখন নিবেন, এই ভ্যালুটার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ঠিক আছে? আপনার ওকে ওই স্যার। সিকিউরিটির যা যা ইনফরমেশন আছে সেটা যখন আপনি কনসিডারেশনে নিয়ে ভ্যালুয়েশন করবেন, দ্যাট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। এখন মার্কেট যখন হাইলি এফিশিয়েন্ট হয় তখন হোয়াট ডু ইউ এক্সপেক্ট, দ্য ডেভিয়েশন বিটুইন মার্কেট ভ্যালু এন্ড ইন্ট্রিনসিক ভ্যালু মিনিমাম অর ম্যাক্সিমাম? স্যার ম্যাক্সিমাম। ডেভিয়েশন মার্কেট ভ্যালু এন্ড ইন্ট্রিনসিক ভ্যালু যদি মার্কেট এফিশিয়েন্ট হয়, স্যার মিনিমাম হবে স্যার। মিনিমাম। ঠিক আছে? ওকে, so there are some characteristics which helps us to know যে how good the market efficiency in a market. These are very straightforward. মার্কেটে যত বেশি পার্টিসিপেন্টস থাকবে তত আপনার কি হবে, মার্কেট এফিশিয়েন্ট হবে। ঠিক আছে? সে আপনার যত বেশি ট্রেডার থাকবে, কারণ হচ্ছে সে ফর এক্সাম্পল একটু আগে আমরা একটা সিকিউরিটি দেখছিলাম না, খেয়াল আছে? ইউসিবি পি বন্ড এরকম একটা সিকিউরিটি দেখছিলাম, খেয়াল আছে? ইয়েস স্যার। আচ্ছা, ওই সিকিউরিটিটা কি দেখছিলাম, পজিটিভ নিউজ দেখছিলাম না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বাট আমরা ওই আরেকটা নিউজ সিকিউরিটিটা পেলাম। কোনো ট্রেডিং দেখেছি? নো স্যার। নো স্যার। ওই সিকিউরিটি কোনো ট্রেডিং দেখি না। ওই সিকিউরিটি ট্রেডিং না দেখার রিজন হচ্ছে সে ওই সিকিউরিটি ট্রেডার এখন নাই, এই মুহূর্তে নাই বা আজকের জন্য নাই। ঠিক আছে? তাহলে ওই সিকিউরিটি যে একটা পজিটিভ নিউজ দিয়েছে সেটা কি আজকে রিফ্লেক্ট হবে যদি ট্রেডিং না হয়? নো স্যার। ওকে, সো দ্য অপোজিট ইজ ট্রু। যত মার্কেটে পার্টিসিপেন্টস থাকবে তত কি হবে, ইনফরমেশন তত দ্রুত প্রাইসের মধ্যে কি হবে, অ্যাডজাস্ট হবে। ওকে, অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন, ইনফরমেশন যত কুইক অ্যাভেলেবল হবে
তত বেশি কি হবে, মার্কেট এফিসিয়েন্সি মেক শিওর হবে। ঠিক আছে। ইম্পেডিমেন্টস টু ট্রেডিং, সে ফর এক্সাম্পল এই সিকিউরিটিটা ওভার প্রাইসড, সরি এই সিকিউরিটিটা প্রাইস কমে গেছে, এখন এই সিকিউরিটি প্রাইস কি আরো কমতে পারে কিনা, জাস্ট মেক এ গ্যাস, যে এই সিকিউরিটির যে প্রাইস কমেছে এটা কি আরো কমতে পারে কিনা। আমরা স্যার এখনো পারে। জানি না, আমরা এখনো জানি না। সে ফর এক্সাম্পল এটা 12-তে যেতে পারে বা 12 হতে পারে। আপনি শর্ট সেল সম্পর্কে শুনেছেন? শর্ট সেল সম্পর্কে শুনেছেন? ফাইন্যান্সিয়াল মার্কেটস ইনস্টিটিউশন কোর্স ইয়েস স্যার। করেছেন? আচ্ছা, শর্ট সেলে আমরা শর্ট কি সেল করি, সম্পর্কে আরেকজন একটা, শুনে শর্ট সেল সম্পর্কে শুনেছি বাট কোর্স করিনি আর কি। শর্ট সেলের উপর কোনো কোর্স নাই। আচ্ছা আচ্ছা, শর্ট সেল হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটস ইনস্টিটিউশন, এখান থেকে শোনার কথা। ঠিক আছে। আর স্যার। হচ্ছে আপনার যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট থাকে ওখানে আপনার জানার কথা এটা নিয়ে কিভাবে ট্রেডিং করবেন। আচ্ছা, মানে স্যার ওই যে ধরে নিলাম যে এই সিকিউরিটিটা প্রাইস কমে 12 টাকায় চলে যাবে, বাট রাইট নাও এটা কিসে আছে, 14.5-তে আছে। তো শর্ট সেলাররা যেটা করবে, শর্ট সেলাররা এই মুহূর্তে সিকিউরিটিটা যারা ওন করে তাদের কাছ থেকে বড় করবে, তাদের কাছ থেকে বড় করে সিকিউরিটিটা বিক্রি করে দিবে। ঠিক আছে। সিকিউরিটি যদি বিক্রি করে দেয়, সে ফর এক্সাম্পল তারা জানতো যে আজকে এই সিকিউরিটি একটা খারাপ নিউজ আসবে, এখন ম্যাটার হচ্ছে খারাপ নিউজ তো আজকে এমনি এমনি খারাপ হয় নাই, এই কোম্পানি যে খারাপ অবস্থা এটা গত কয়েক মাস ধরে বোঝা যাচ্ছে। তার আহ, সে যেহেতু আপনার কি হলো, আপনার তারা অপারেশন করতে পারে নাই, কনজাম্পশন খরচ বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো খারাপ নিউজ আসতে পারবে যে এটা আপনার আগে থেকে আপনি প্রেডিক্ট করলেন, তো আপনি কি করলেন, সিকিউরিটিটা 16 টাকা আপনি কি করলেন, বড় করলেন। সরি, সিকিউরিটিটা আপনি বড় করলেন কারো কাছ থেকে যার কাছে অলরেডি সিকিউরিটিটা আছে, তারপর আপনি 16 টাকায় বিক্রি করে দিলেন। এখন সে আজকে সিকিউরিটির প্রাইস কি হয়ে গেল, 14.5 টাকা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ওই সিকিউরিটিটা 14.5 টাকায় কিনে যার কাছ থেকে বড় করেছেন তাকে রিটার্ন করে দিবেন। তার মধ্যে আপনার গেইন হয়ে গেছে কত, 1 টাকা 6 পয়সা। বোঝা গেছে? দ্যাট ইজ দ্য গেইন অফ শর্ট সেলিং। এখন শর্ট সেলিং এটার কারণে, এটা আপনি যত বেশি হবে তত পিপল বুঝতে পারবে যে এই সিকিউরিটির নেগেটিভ নিউজ আসছে, এটার কারণে প্রাইস কমছে। এখন আপনি মার্কেটে শর্ট সেলিং রেস্ট্রিক্ট করে দিলেন, যে মার্কেটে কোনো শর্ট সেলিং করা যাবে না। মার্কেটে যদি শর্ট সেলিং করা না যায়, তাহলে যেই ইনভেস্টররা এক্সপেক্ট করছে এটার প্রাইস কমবে, এই সিকিউরিটির প্রাইস কমবে, তারা কি তাদের ট্রেডিং করতে পারবে? তারা তাদের ট্রেডিং করতে নো পারবে স্যার। না। তারা যদি তাদের ট্রেডিং না করে, প্রাইস কি 14.5-র দিকে যাবে নাকি এই প্রাইসে বসে থাকবে, এই প্রাইসের আশেপাশে থেকে যাবে? এই প্রাইসের 6.1 এর আশেপাশে। আশেপাশে থাকবে। ঠিক আছে। সো same thing is happening for Alphabet. I want you to look for the latest news about the company, mother company of Google, Alphabet. ঠিক আছে, তার একটা এন্টি ট্রাস্ট কেস নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা কারণে অ্যালফাবেটের প্রাইস নেগেটিভলি মুভ করছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে মার্কেট এফিসিয়েন্সি কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি, এই কনসেপ্ট হচ্ছে এমন একজন ইন্ডিভিজুয়ালের কনসেপ্ট হু ইজ নোন এজ দ্য ফাদার অফ মডার্ন ফাইন্যান্স। ওকে, আমরা যে ফাইন্যান্স পড়ি বা ফাইন্যান্স আমাদের মেজর, এই ফাইন্যান্সের যে ফাদার হিসেবে যাকে রিকগনাইজ করা হয় তিনি হচ্ছে প্রফেসর ইউজিন ফার্মা। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস পারসন নেম আর্লিয়ার? শুনেছেন কিনা? ইয়েস অর নো বলতে হবে তো, না বলে না শুনলে নো, শুনলে No, ইয়েস sir. বলতে হবে। নো স্যার, নো স্যার। নো। নো আচ্ছা, স্যার। প্রফেসর ইউজিন ফার্মা ইজ দ্য ফাদার অফ মডার্ন ফাইন্যান্স। ঠিক আছে। ইজ দ্য প্রফেসর অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেস। হি কারেন্টলি টিচেস ইন হিজ ইউনিভার্সিটি। ঠিক আছে, মোর দেন 85 ইয়ার্স ওল্ড। ঠিক আছে। সো তিনি এই মার্কেট এফিসিয়েন্সি কনসেপ্টটা আমাদেরকে প্রথম দিয়েছেন ইন, ইফ আই এম নট রং, ইন 1970s। ঠিক আছে। সো তার যে মার্কেট এফিসিয়েন্সি কনসেপ্ট সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, হোয়াট ইজ দ্যাট। বাট
এই এফিসিয়েন্সি কনসেপ্টটাকে তিনি তিনটা স্লাইসে ডিভাইড করেছেন, বা তিনটা ফ্লেভার বা তিনটা ভেরিয়েশন দিয়েছেন। So, আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ দ্যাট। প্রথমটা হচ্ছে উইক ফর্ম, এর পরেরটা হচ্ছে সেমি স্ট্রং ফর্ম, ফাইনাল ওয়ান ইজ স্ট্রং ফর্ম। সেমি স্ট্রং ফর্মে তিনি বলার চেষ্টা করছেন যে অবভিয়াসলি সিকিউরিটির যে প্রাইস সেটা ফুললি রিফ্লেক্ট করবে অল অ্যাভেলেবল সিকিউরিটি রেলিভেন্ট ইনফরমেশন, বাট কোন ইনফরমেশনটা শুধুমাত্র রিফ্লেক্ট করলে আমরা ক্লাসিফাই করব সেই রিফ্লেকশনটা হচ্ছে উইক ফর্ম মার্কেট এফিসিয়েন্সি। আনসার হচ্ছে সে একটা সিকিউরিটি গতকালকেও ট্রেড হচ্ছে, গত মাসেও ট্রেড হয়েছে, গত কয়েক বছর ট্রেড হয়েছে, এই ট্রেডিং এর ডেটাটা গত যে ট্রেডিং বা ভলিউম হয়েছে সেটা ট্রেডিং এর ডেটা সিকিউরিটি প্রাইসে রিফ্লেক্ট করে। এটা যদি সত্য হয়, এটাই শুধুমাত্র যদি সত্য হয়, তখন আমরা বলতে পারবো যে ওই মার্কেটটার উইক ফর্ম মার্কেট এফিসিয়েন্সি আছে। রিমেম্বার, মার্কেট এফিসিয়েন্সি ইজ এ মার্কেট কনসেপ্ট, নট সিকিউরিটি স্পেসিফিক কনসেপ্ট। মানে এটা শুধুমাত্র কয়েকটা সিকিউরিটির জন্য সত্য না, এটা হচ্ছে ওভারঅল মার্কেটের জন্য সত্য, ওভারঅল মার্কেটের একটা ইভ্যালুয়েশন। ঠিক আছে? তো বলা হচ্ছে মার্কেটে যে সিকিউরিটিজ গুলো আছে সেই সিকিউরিটি প্রাইস যদি ওই সিকিউরিটি গুলো গত বছর, গত মাস বা পাস্ট যে ট্রেডিং হয়েছে সেটার ইনফরমেশনকে যদি রিফ্লেক্ট করে, তখন যে এফিসিয়েন্সি অ্যাচিভ হয় সেটাকে আমরা বলবো উইক ফর্ম অফ দ্য এফিসিয়েন্ট মার্কেট হাইপোথেসিস। এখন এটার ইমপ্লিকেশনস কি? এটার ইমপ্লিকেশনস হচ্ছে, আপনি কি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে শুনেছেন কোনো কোর্সে? টেকনিক্যাল অ্যানালাইসিস? নো স্যার। আচ্ছা, let me give you an example so that we can understand the weak form of market efficiency. Say market price আমি গেলাম, মার্কেট প্রাইস আমি জিপি তে গেলাম। আচ্ছা, আমি এখানে যাচ্ছি না, আমি পাস্ট ডেটা আমাকে দেখতে হবে। আমি এখানে কোম্পানি দিলাম, সে জিপি তে দিলাম, জিপি তে গেলাম। আপনার লাস্ট 2 বছর কি ক্লোজিং প্রাইস ছিল সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু একটু লং হয়ে যাবে, আমি বোঝার জন্য আমি 6 মাস দেখি। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে কত তারিখ? September 11. সেপ্টেম্বর 11 স্যার, 11। 11। আচ্ছা, এখানে যে ডাটাটা আছে ক্লোজিং প্রাইস গ্রাফ, এটা হচ্ছে গত তারিখ থেকে আগের 6 মাসের। এখন পাস্ট ট্রেডিং ডাটা, এখানে যে ট্রেডিং ডাটা দেখতে পাচ্ছেন এই ডাটাটা কি পাস্ট ট্রেডিং ডাটা। এখন সে আপনি এই জায়গায় আছেন, এই জায়গা থেকে আপনি এই ট্রেন্ডটা বোঝাটা খুব বেশি ইজিয়ার হবে না, আপনি জাস্ট এখানে বোঝার চেষ্টা করেন। সে এই তারিখে প্রাইস বাড়লো। আচ্ছা, তারিখটা আপনি খেয়াল করেন, আমি যখন ডট যখন দেখবেন তখন এখানে তারিখটা দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা কত তারিখের? এটা 4 আগস্ট, ঠিক কিনা? Yes, স্যার। এটা কত তারিখের? 4 আগস্ট। এটা কত তারিখের? 6 আগস্ট। 6 আগস্ট। 6 আগস্ট। এরপর এটা কত তারিখ? এর পরেরটা 7 আগস্ট। 7 আগস্ট। তাহলে আপনি দেখলেন গত 2 দিন প্রাইস কি হয়েছে, কত থেকে কত বেড়েছে? 247 ছিল 4 তারিখ, 4 আগস্ট। 6 তারিখ কত হলো? 268। 8 তারিখ কত হয়ে গেল? 317। 268 বা এরকম হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখন আপনি এখানে বসে এক্সপেক্ট করছেন সে 8 তারিখ যে এই সিকিউরিটিটা যেহেতু গত 3 দিন প্রাইস বেড়েছে, তার মানে কালকে প্রাইস বাড়বে। আপনি যে বলছেন যে সিকিউরিটি প্রাইস কালকে বাড়বে,
সিকিউরিটি প্রাইস কালকে বেশি রিটার্ন দিবে, এটা কিসের বেসিসে বলছেন? এটা কিসের বেসিসে বলছেন? কিসের বেসিসে বলছেন? পাস্ট প্রাইস ভলিউম। বোঝা গেছে? উইক ফর্ম মার্কেট এফিসিয়েন্সি বলছে যদি মার্কেটে উইক ফর্ম মার্কেট এফিসিয়েন্সি থাকে, এটা বলার সুযোগ নাই যে গতকাল, পরশু, এর আগের দিন শেয়ার প্রাইস বেড়েছে, এই জন্য আজকে, কালকে বাড়বে বা আজকে বাড়বে, এটা বলার সুযোগ নাই, এটা বলা যাবে না। বোঝা গেছে? মানে আপনার পাস্ট প্রাইস ক্যান নট টেল ইউ দ্য প্রাইস অফ টুমরো। বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস দ্যাট ইজ স্যার। দ্য উইক ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সি। পাস্ট ট্রেডিং এর কি থাকবে না? কোনো প্রেডিক্টিভ পাওয়ার থাকবে না। এবং তাহলে আপনি কতটুকু রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারবেন? ততটুকু রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারবেন আহ যতটুকু নর্মাল রিটার্ন, আমরা একটু আগে নর্মাল রিটার্ন দেখাচ্ছিলাম। ঠিক আছে? আপনি জাস্ট এই এই পাস্ট ডেটাকে অ্যানালাইসিস করে আপনি কি করতে পারবেন না? অ্যাবনর্মাল রিটার্ন অ্যাচিভ করতে পারবেন না। ঠিক আছে? এখন একটু আগে এখানে তো আপনার আপনার মনে হচ্ছিল যে গত 3 দিন প্রাইস বেড়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে কি এখানে প্রাইস বাড়বে। নাও থিংক অফ হিয়ার, এখানে আপনি কোনো প্রেডিক্টিভ পাওয়ার পাচ্ছেন এই জায়গায়? দেখেন তো। নো স্যার। No, sir. বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে সেমি স্ট্রং ফর্ম মার্কেট এফিসিয়েন্সি। হোয়াট ইজ দ্যাট? সেমি স্ট্রং ফর্ম মার্কেট এফিসিয়েন্সি টেলস আস দ্যাট মার্কেটে যখন নতুন পাবলিক ইনফরমেশন আসে, সেটা র্যাপিডলি স্টক প্রাইসে রিফ্লেক্ট হয়ে যায়। তার মানে কারেন্ট সিকিউরিটি প্রাইস রিফ্লেক্ট অল লেটেস্ট অ্যাভেলেবল পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। আচ্ছা, একটু আগে আমরা প্রাইম টেক্সটের একটা এক্সাম্পল দেখছিলাম না? খেয়াল আছে? প্রাইম টেক্সটের একটা এক্সাম্পল দেখছিলাম। জি স্যার। আচ্ছা, এটা আপনার একটা পাবলিক নিউজ কিনা? এটা আমি আপনি জি স্যার। যেভাবে দেখছি, সব- বাংলাদেশের সবাই দেখছে কিনা, সব ইনভেস্টর দেখছে কিনা? জি স্যার। এই নিউজটা কবে আসছে? আজকে। আজকে সকালে মার্কেট যখন ওপেন হচ্ছে তখন এই নিউজটা আসছে। এখন এটা আমরা অলরেডি দেখেছি প্রাইস কমা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? জি স্যার। ইয়েস প্রাইস স্যার। অলরেডি কমা শুরু হয়ে গেছে। The semi-strong firm market efficiency tells that security price reflects the all publicly available information, including this one. আমরা যে উইক ফর্ম মার্কেট এফিসিয়েন্সিতে কোন ইনফরমেশনের কথা বলছিলাম? যে পাস্ট প্রাইস এন্ড ভলিউম ডাটা, এটার কথা বলছিলাম। ঠিক আছে? এটাতে রিফ্লেক্ট করেছে, প্লাস কোনটা করেছে? আজকে যেটা ইমিডিয়েটলি যে ইনফরমেশন অ্যাভেলেবল হয়েছে সেটাও কি করছে? রিফ্লেক্ট করছে। সেটা যদি হয়ে থাকে, ইজ ইট পসিবল যে আজকে আমি এই ইনফরমেশনটা পেয়েছি, আমি আজকে যদি শর্ট সেলে যাই, আমি কি এখান থেকে রিটার্ন করতে পারবো প্রাইম টেক্স থেকে? হোয়াট ডু থিঙ্ক? শর্ট সেলের আমি করতে যাচ্ছি, সে ফর এক্সাম্পল, আমি যে আজকে অলরেডি নিউজটা সবার কাছে চলে আসছে, আমি কি এই নিউজটার বেসিসে আমি একটা প্রফিট করতে পারবো? হোয়াট ডু ইয়েস থিঙ্ক? স্যার। হ্যাঁ? ইয়েস স্যার, করতে পারবো। বোঝা যাচ্ছে না, আহনাফ একটু বড় করে বলেন, মাউথপিস সামনে নেন। ইয়েস স্যার, করতে পারবো স্যার। কিভাবে পারবো? এটা তো স্যার আপনি আমাদের অলরেডি জানেন যে এটা প্রাইস কমে গেছে, কমবে। আমিও জানি। এখন সবাই না যদি স্যার, জানে, আরো কমতে পারে স্যার, সামনে আরো কমতে পারে। যদি কমে সামনে তাহলে আরো স্যার কমতে পারে, রিটার্ন আসবে না। ইয়েস। সামনে আরো কমতে পারে, আর মার্কেট যদি এফিশিয়েন্ট হয়, এটা র্যাপিডলি কি হয়ে যাবে? র্যাপিডলি। বাট ম্যাটার হচ্ছে আপনাকে ইনফরমেশন আসার আগে কি করতে হবে?
ইনফরমেশন জি জি আসার আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে ইনফরমেশন কি হয়ে গেছে, অ্যাভেলেবল হয়ে গেছে পাবলিকলি পাবলিকে। অ্যাভেলেবল হয়ে গেছে, সেটার বেসিসে আপনার খুব বেশি রিটার্ন করার কি নাই, সুযোগ আছে নাকি নাই? নাই স্যার। স্যার নাই। বোঝা গেছে? জি স্যার। তো এই জায়গায় আপনি কি করতে পারবেন না, আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, এখানে বলা হচ্ছে যে আমরা যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন, ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন ইত্যাদি ভ্যালুয়েশন করে থাকি কিনা, এই যে ভ্যালুয়েশনে কাজ করে থাকি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি, এটার কোনো ভ্যালু নাই। এটা থেকে আপনি কোনো অ্যাবনর্মাল রিটার্ন অ্যাচিভ করতে পারবেন না। আপনি শুধুমাত্র ওই রিটার্নটা পাবেন যে রিটার্নটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ রিটার্ন ইজ রিস্ক অ্যাডজাস্টেড? খেয়াল আছে আমি ক্যাপেমে কি বলেছিলাম? এখন জিপির বিটা সেট 2 ছিল, এটা যদি 3 হয়ে যায়, তাহলে আপনার বিটা 3 হয়ে যাওয়া মানে কি, বিটা যদি 3 হয়ে যায় তার মানে কি রিস্ক বেড়েছে নাকি কমেছে? স্যার রিস্ক রিস্ক বেড়েছে বেড়েছে। স্যার। রিস্ক বেড়েছে, তার মানে রিটার্নও কি হবে, বাড়বে। 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 উল্টোটা উল্টোটা যদি হয়, স্যার তাহলে কমে যাবে। দ্যাট ইজ রিটার্নও কল্ড কমে রিস্ক যাবে। অ্যাডজাস্টেড রিটার্ন। দ্যাট ইজ কল্ড রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। আপনার রিস্কের জন্য যতটুকু রিটার্ন জাস্টিফাইড ততটুকু রিটার্নে আপনি পাবেন। বোঝা গেছে? আচ্ছা, ফাইনাল ওয়ান, হুইচ ইজ ভেরি সেন্সিটিভ ওয়ান, হুইচ ইজ ভেরি আনরিয়ালিস্টিক, সেটা একটা কোশ্চেন হচ্ছে, ছিল স্যার। হ্যাঁ একটা কোশ্চেন ছিল বলেন। স্যার। উইক ফ্রম মার্কেট এফিসিয়েন্সির কি স্যার কারেন্ট ভ্যালু মানে রিফ্লেক্ট কারেন্টলি অ্যাভেলেবল সিকিউরিটি মার্কেট, এই জিনিসটা কি সেমি স্ট্রং ফ্রম মার্কেট এফিসিয়েন্সিতে আছে? মানে এটা এটা ইয়েস স্যার। সেমিস্টারের মধ্যে আছে কিনা? ইয়েস স্যার। ইয়েস আছে, বললাম না। ইন এডিশন টু দিস, পাবলিক ইনফরমেশন তো রিফ্লেক্ট করেছে, এটাকে কাভার করে। ঠিক আছে, আমি একটু পরে একটা ফিগার রাখবো, তখন হয়তো একটু বুঝতে পারবেন। ঠিক আছে, স্যার। এটা সেমি স্ট্রং অলরেডি উইক কে কাভার করছে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ফাইনাল ওয়ান হচ্ছে স্ট্রং ফর্ম। স্ট্রং ফর্ম ইজ দ্য আইডিয়া যে সিকিউরিটি প্রাইস শুধুমাত্র পাস্ট ইনফরমেশনকে রিফ্লেক্ট করছে, নট নেসেসারি। শুধুমাত্র যে পাবলিক ইনফরমেশনকে আপনার রিফ্লেক্ট করছে, নট নেসেসারি। এর সাথে সিকিউরিটির যদি কোনো প্রাইভেট ইনফরমেশন থাকে, হাউ, সে ফর এক্সাম্পল দেয়ার ইজ এ চান্স দ্যাট কোম্পানি উইল সেল সাম প্রফিটেবল, সরি আনপ্রফিটেবল ইউনিট, কোন একটা ইউনিট আছে সেটাকে কোম্পানি কি করে দিবে, ডাইভেস্টার করে দিবে বা সেল অফ করে দিবে। এখন ধরে নিলাম এই আলোচনা কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে আছে, এখনো বোর্ড অ্যাপ্রুভ করে নাই। বোর্ড অ্যাপ্রুভ করে নাই মানে এটা এখনো কোথায় আসে নাই, পাবলিকলি অ্যাভেলেবল নিউজ হিসেবে আসে নাই, ঠিক কিনা? বুঝতে পারছেন? বাট সামহাউ কোম্পানির কোনো একজন, কোম্পানির ম্যানেজমেন্টের কোনো একজন এটা কোনোভাবে এটা রিলিজ করে দিল, মানে প্রাইভেট একটা আলোচনা চলছে, এটাকে বলে ফেললো কোথায়, পাবলিকের কাছে, পাবলিক প্লেসে। হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন? ওই সিকিউরিটি প্রাইস কি হবে? কমে যাবে স্যার। কমে যাবে না? এখন যে কমে গেছে, এটা কি পাবলিক ইনফরমেশনের বেসিসে হয়েছে, পাস্ট ট্রেডিং এর বেসিসে হয়েছে, নাকি প্রাইভেট একটা ইনফরমেশন ডিসক্লোজ হয়ে গেছে বা বিট্রে হয়ে গেছে সেটা বেসিসে হয়েছে? প্রাইভেট একটা স্যার ইনফরমেশন। প্রাইভেট। বোঝা গেছে? সো দ্যাট ইজ কল্ড দ্য স্ট্রং ফর্ম মার্কেট এফিসিয়েন্সি। এবং এটা যদি কেউ করে থাকে, কোম্পানির ইনসাইট ইনফরমেশন, এটার বেসিসে কেউ যদি ট্রেডিং করে থাকে, কোম্পানির ইনফরমেশন কোম্পানি পাবলিককে জানায় নাই, কোম্পানি কারো কারোর সাথে কথা বলেছে তাদেরকে জানিয়েছে, অথবা কেউ কেউ কোম্পানির ভিতর থেকে এই খবর নিয়ে আসছে, তারপর সে ট্রেডিং করছে, সে তার পজিশন সেল করে দিল। এখন যে পজিশন আগে সেল করে দিল সে লাভবান হবে না, কম্পেয়ার টু জি স্যার। যারা পরে এই ইয়েস খারাপ স্যার। নিউজটা পেল? ইয়েস স্যার। জি স্যার। So, এটা একটা অপরাধ। এই অপরাধটা কারণে মার্কেটে কি হয়, মার্কেটে আপনার অ্যানোমালিস হয় এবং মার্কেটে আপনার ইনডিসিপ্লিন হয়, এবং এটা হচ্ছে লিগেলি প্রহিবিটেড। বাট এমন যদি হয় যে এটা এই ইনফরমেশনে কোথায় রিফ্লেক্ট হচ্ছে, প্রাইসে রিফ্লেক্ট হচ্ছে,
তখন আমরা বলি যে স্ট্রং ফর্ম অফ মার্কেট এফিসিয়েন্সি। ঠিক আছে? স্যার এটা তো আইডেন্টিফায়াবল না স্যার, মানে কেউ বুঝি নাই। যদি জেনে থাকে, মানে হ্যাঁ, কোনো পার্সন যদি জেনে থাকে তাহলে তো এটা স্যার বোঝার ক্ষমতা নেই কারণ যে এটা ওরা একটা গ্রুপ অফ পিপল এরকম করতেছে, যার না ফলে এটা, প্রাইসেও ইমপ্যাক্ট করতেছে স্যার। হ্যাঁ, তো একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে থাকে, দ্যাট ইজ নোন এজ দ্য ইনসাইডার ট্রেডিং। এটাকে কি বলা হয়? যে ইনফরমেশনটা প্রাইভেট ইনফরমেশন, ইনসাইড ইনফরমেশন, এটার বেসিসে ট্রেডিং করে থাকলে ইনসাইডার ট্রেডিং, এবং ইনসাইডার ট্রেডিং ইজ প্রহিবিটেড। ঠিক আছে? কোনো, এটা তো বোঝা যাবে না স্যার, এটা আইডেন্টিফাই হচ্ছে, করা যাবে। রেগুলেটর বুঝতে পারে। কারণ হচ্ছে যে ইনফরমেশনটা এখনো কি প্রাইভেট অবস্থায় আছে, আহ এটা হতে পারে সত্য এই ভেবে তো সে ট্রেডিং করেছে, ঠিক কিনা? Yes, sir. এখন যখন বোর্ড অ্যাপ্রুভ করবে, বোর্ড যখন অ্যাপ্রুভ করবে, এটা তখন কোম্পানি জানাবে না? কোম্পানি তখন পাবলিককে জানাবে না? Yes, sir. আচ্ছা, কোম্পানি যখন পাবলিককে জানালো, রেগুলেটর যখন জানলো, তাহলে রেগুলেটর জিজ্ঞেস করবে না যে আপনি আপনি যে এই 5 দিন আগে ট্রেডিং করেছেন, এই ট্রেডিং যখন অ্যাবনর্মাল হবে, তখন রেগুলেটর কি সাসপেক্ট করবে? যে এই ইনফরমেশনটা কোনোভাবে আগে লিক হয়েছে। Yes, sir. ওকে, আচ্ছা। অ্যাবনর্মাল প্রফিট অর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এটা আমরা অলরেডি বলেছি যে কিভাবে ক্যালকুলেট করা হয়, কোনটা অ্যাবনর্মাল প্রফিট বা কোনটা দ্য রিটার্ন বিয়ন্ড দ্য রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। দ্য রিটার্ন হুইচ ইজ ওভার দ্য রিটার্ন জাস্টিফাইড বাই ইউর রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর হচ্ছে বিটা। So আপনার বিটা দিয়ে রিটার্ন হচ্ছে 10%, রাইট? আমরা যেটা দেখালাম যে জিপিআর রবির ক্যালকুলেশনে যেটা দেখিয়েছিলাম, ওভার দিস ইজ নোন এজ অ্যাবনর্মাল রিটার্ন। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এগুলোর ব্যাপারে বলেছি। ইভেন স্টাডি দিয়ে আপনার মার্কেট এফিসিয়েন্সি টেস্ট করা হয়। দ্য সিম্পল আইডিয়া ইজ দ্যাট, আমরা যে একটু আগে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখছিলাম যে আপনার প্রাইম টেক্সটের ইনফরমেশন কত ফাস্ট প্রাইসের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। সো ইভেন স্টাডি হচ্ছে রিসার্চে যেটা দেখা হয় যে অন এন অ্যাভারেজ যতগুলো সিকিউরিটির প্রাইস রিলিজ হচ্ছে, সেগুলো যেই দিন রিলিজ হচ্ছে অ্যাভারেজ ডে, সেখান থেকে কতদিন সময় লাগছে আর সিকিউরিটি প্রাইসে রিফ্লেক্ট হতে সেই ইনফরমেশনটা। এই স্টাডি করা হয়, ইভেন স্টাডি এই প্রসেসের মাধ্যমে, এবং দেখা হয় যে অ্যাবনর্মাল যে রিটার্ন পাওয়া যায় কিনা বা অ্যাবনর্মাল রিটার্ন পাওয়ার সুযোগ আছে কিনা উইথ দ্য রিলিজ অফ নিউ ইনফরমেশন অর দ্য পাস্ট ট্রেডিং ডেটা অথবা প্রাইভেট ইনফরমেশন, এবং যদি অ্যাবনর্মাল রিটার্ন থাকে সেটাকে সিগনিফিকেন্ট কিনা, স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে এটা টেস্ট করা হয়। যদি দেখা যায় যে অ্যাবনর্মাল রিটার্ন আপনার সিগনিফিকেন্টলি অ্যাচিভ করা যাচ্ছে, তখন আপনি বলতে পারবেন যে আপনার এগুলো কি করছে না, এগুলো কাজ করছে না, এগুলো হোল্ড করছে না। দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য ইভেন্ট স্টাডি অ্যানালাইসিস। সো অ্যাক্টিভ ভার্সেস পোর্টফোলিও, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমরা অলরেডি বলেছি যে যখন আহ, আপনার মার্কেট কি না, এফিশিয়েন্ট না, তখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি কি দেখবেন? কোন সিকিউরিটিটার আন্ডার প্রাইস, কোন সিকিউরিটিটা ওভার প্রাইস, সেটা আপনি কি করবেন? সেটা এক্সপ্লোর করবেন। বাট বেসিক পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনি কি করবেন না, আপনি এই কাজ করতে যাবেন না। আপনি সিম্পলি একটা পোর্টফোলিওকে কি করবেন, বা সিকিউরিটি মার্কেট ইন্ডেক্সের পোর্টফোলিওকে মিমিক করবেন। সো anything which deviates from the common rule is known as the market anomaly. So market anomaly is the concept, uh, আপনি অ্যাবনর্মাল রিটার্ন যখন পান, আপনি যখন মার্কেটে অ্যাবনর্মাল রিটার্ন পান, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। আহ, দেখা যায় যে জানুয়ারিতে সিকিউরিটি প্রাইস অন এন অ্যাভারেজ বেড়ে যায়। ওকে, জানুয়ারিতে সিকিউরিটি প্রাইস বছরের শুরুতে অন এন অ্যাভারেজ বেড়ে যায়।
ডু ইউ হ্যাভ এনি গ্যাস যে কেন বাড়ে? সিকিউরিটি প্রাইস আপনার জানুয়ারিতে বেড়ে যায় এবং ডিসেম্বরে কমে যায়। ডু ইউ হ্যাভ এনি গ্যাস যে কেন হয়? স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কারণে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্যার কারণ স্টেটমেন্টের হচ্ছে কারণে। জানুয়ারি, স্যার ডিসেম্বর 31 হচ্ছে গিয়ে স্যার একটা ক্লোজিং ডে থাকে, আর হচ্ছে জানুয়ারির সময় স্যার যখন কোনো কিছু আবার মানে সিকিউরিটি যখন আবার সেল করে তো সেটা ইফিসিয়েন্সিটা বেড়ে যায়, মানে হাই প্রাইসে সেল করা হয়। হ্যাঁ। আচ্ছা, আমি একটা সেকশন হাইলাইট করেছি, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? জানুয়ারির প্রথম 5 দিনে স্মল ফার্মগুলোর রিটার্ন কি হয়? এক্সেপশনালি হায়ার হয় কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ইয়ার। ঠিক আছে, এটার পসিবল রিজন হচ্ছে, এটার যে রিজনটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনার ডিসেম্বরে ট্যাক্সের ক্যালকুলেশন হয় ডেভেলপ মার্কেটে, আমাদের জুনে জুনে হয়। ডেভেলপ মার্কেটে কখন হয়? ডিসেম্বরে হয়। এখন ডিসেম্বরে আপনি যেহেতু ট্যাক্সের ক্যালকুলেশন হয়, ট্যাক্স হিসাব করা হয় আপনি যে ক্যাপিটাল মার্কেট থেকে গেইন পেয়েছেন, নেট গেইন কত। নেট গেইন হচ্ছে আপনি ইনভেস্ট করে পজিটিভ গেইনও পেয়েছেন, নেগেটিভ গেইন বা লসও করেছেন। এখন ট্যাক্স শুধুমাত্র আপনার গেইনের উপর হয় না। কিসের উপর হয় না? শুধুমাত্র গেইনের উপর হয় না। সে ফর এক্সাম্পল আপনি 10,000 টাকা গেইন করেছেন, এটার উপর 30% ট্যাক্স, এরকম এরকমকার ট্যাক্স ক্যালকুলেট হয় না। এখানে যদি কোনো লস করে থাকেন একই সময়ে, সেটাও মাইনাস করা হয়, -3,000, তাহলে আপনার ট্যাক্সেবল গেইন কত? 7,000। এতটুকু বুঝতে পেরেছেন? জি আচ্ছা। স্যার। আচ্ছা, এখন ম্যাটার হচ্ছে এই 3,000 যে লস আপনি করেছেন, এই লসটা আপনার রিয়েলাইজড লস হতে হবে। হোয়াট ডাজ ইট মিন? রিয়েলাইজড লস মিন, সে আমার কাছে জিপি সিকিউরিটি আছে, এই সিকিউরিটিটা আমি পারচেস করেছি সে 375 টাকা করে, বাট এটা কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 350। এখন 25 টাকা করে আমি যে লস আমার পোর্টফোলিও স্টেটমেন্টে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আনরিয়েলাইজড লস। মানে এই লসটা আমি এখনো ইনকার করি নাই, এটা পেপারের লস হিসেবে দেখাচ্ছে। এটা রিয়েলাইজড হবে তখন যখন আমি জিপি কে 350 আমার পোর্টফোলিও থেকে সেল সেল করে দিব, তখন আমি পার শেয়ারে কত করে লস করেছি। বোঝা যাচ্ছে কি বলেছি? ইয়েস স্যার। জি স্যার। পার শেয়ারে 25 টাকা করে বিক্রি করার পরে কি করেছে? লস করেছে। বাট এর আগে যেটা লস দেখাচ্ছিল, সেটা হচ্ছে বিক্রি যদি করি তাহলে এই লস হবে, সেটা রিফ্লেকশন। তার মানে আমাকে এই লসটা ইনকার করতে হবে। এরকম লস বিক্রি করে আমার কত হলো? 3,000 লস হলো। এখন আমি যদি এটা বিক্রি না করি, আমি কি এই লসটা দেখাইতে পারবো? না স্যার, এই স্যার লসটা দেখাতে পারবো না। আনরিয়েলাইজড লস তো আমরা দেখাই না আনরিয়ালাইজ সাধারণত। লস যদি আমি না দেখাইতে পারি, তাহলে আমি যেখানে একটা ট্যাক্সের অ্যাডভান্টেজ বা আমার যে ট্যাক্স বার্ডেন কম হবে, এটাকে আমি অ্যাচিভ করতে পারবো? নো স্যার। এটা আমি অ্যাচিভ করতে পারবো না। এখন এটা অ্যাচিভ করতে হলে আমাকে লস পজিশন গুলো কি করে দিতে হবে? লস পজিশন কি করে দিতে হবে? কি সেল করে করে দিতে দিতে হবে? হবে। কি সেল করতে করতে হবে? হবে স্যার। সেল করতে স্যার হবে সেল লুজিং করে দিতে পজিশন হবে। গুলো, ঠিক আছে? তাহলে আমি ট্যাক্সের বার্ডেনটা কমাইতে পারবো। আচ্ছা, আমি তো সেল তার করেছি মানে স্যার ডিসেম্বর। ট্যাক্স বেনিফিট পাবো স্যার। হ্যাঁ। এখন আমি জানুয়ারিতে এসে কি নতুন ইনভেস্ট করব? তাহলে জানুয়ারিতে এসে ইনভেস্টররা কি করে? নতুন ইনভেস্টমেন্ট করে। ইট ইজ নট কানেক্টেড যে ডিসেম্বরে 31 আপনার ক্লোজিং হলো, ডিসেম্বরে 31 আপনার প্রফিট ক্যালকুলেট করলেন, জানুয়ারির 2 তারিখে আপনি জানিয়ে দিলেন। এটা এত সোজা ব্যাপার না, এটা এত ফাস্ট কাজ করে না। এম আই ক্লিয়ার?
জি স্যার। আমাদের মার্কেটে আপনি ডিসেম্বর 31 যে হিসাব ক্লোজ করেন, এটা জনগণকে জানাতে অন্তত আপনাকে 120 দিনের সময় দেওয়া হবে, আপ টু এপ্রিল 30। কতদিন সময়? 120 দিন। এই জন্য আপনি দেখবেন, নিউজ পেপার যদি আপনি পড়ে থাকেন, আপনি দেখবেন ডিসেম্বরে যাদের ক্লোজিং তারা কেমন প্রফিট করেছে, কেমন পারফরমেন্স করেছে, কেমন কি করেছে ইত্যাদি নিউজ সবসময় বেশি আসে কোন মাসে? কোন মাসে? এপ্রিল। এপ্রিলে স্যার, এপ্রিল। এপ্রিলে। আপনি জানুয়ারিতে নিউজ পান না তো? নো স্যার। বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন স্যার, এই 4 মাস কি করে স্যার আসলে? আসছে, আমি কোশ্চেন আসছে। এখন আপনি যদি জানেন যে জানুয়ারিতে সিকিউরিটি প্রাইস বাড়বে অন এন অ্যাভারেজ মার্কেটে, ঠিক কিনা? এতটুকু বুঝতে পারছেন তো? জানুয়ারি পর্যন্ত বুঝতে পেরেছেন তো? ইয়েস স্যার। জানুয়ারিতে সিকিউরিটি প্রাইস কি হবে? বাড়বে, এটা আপনি জানেন। তাহলে আপনি একজন সিকিউরিটি অ্যানালিস্ট যদি নভেম্বরে সে জিপি 300 করে কিনে রাখলেন, আপনি জানেন যে জানুয়ারিতে অন এন অ্যাভারেজ কি হবে, সিকিউরিটি প্রাইস বেড়ে যাবে, আপনি এক্সপেক্ট করছেন এটা 350-এ যাবে। ইজ ইট পসিবল টু হ্যাভ এন অ্যাবনর্মাল রিটার্ন? নভেম্বরে 300 টাকায় কিনে জানুয়ারিতে 350 টাকায় কি করবেন? বিক্রি করবেন। এই প্রসেসে 2 মাসে আপনার রিটার্ন হলো কত? 2 মাসে রিটার্ন হলো কত? 50 স্যার। 50। 50 ডিভাইডেড বাই 300, এটা কয় মাসের রিটার্ন? এটা 2 মাসের। 1 বছরের রিটার্ন কত? 6 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক কিনা? Yes, sir. বোঝা গেছে? আচ্ছা, এখন ম্যাটার হচ্ছে এই যে আপনি নভেম্বরে কিনে জানুয়ারিতে বিক্রি করে রিটার্ন করছেন, এই রিটার্নের সাথে বিটার কোনো সম্পর্ক আছে? No, sir. এই জন্য এই রিটার্নটা হচ্ছে অ্যানোমালি, অ্যাবনর্মাল রিটার্ন। বোঝা গেছে? আপনি যে জিপি শেয়ার নভেম্বরে কিনে জানুয়ারিতে বিক্রি করছেন, দিস ইজ দ্য রিটার্ন কামিং ফ্রম জানুয়ারি ইফেক্ট। ওকে, এটার সাথে কার সম্পর্ক নাই? বিটার সম্পর্ক নাই। ফান্ডামেন্টাল রিস্কের যে চেঞ্জেস, এটার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? ওকে, আনা বলেন, কি জিজ্ঞেস করতে চাইছিলেন? স্যার ওই যে স্যার জানুয়ারিতে যেহেতু স্যার ডিসেম্বরে যে যেহেতু স্যার এটা পাবলিশড হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টটা স্যার, কেন স্যার 4 একটু একটু মান্থস বড় কেন করে টাইম? বলেন, আমি সামহাও শুনতে পাচ্ছি না, আমি কম শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে। স্যার ওই যে 4 মান্থস কেন টাইম নেয় স্যার এটা পাবলিকলি পাবলিশ করার জন্য? ও আচ্ছা, বিসে কেন টাইম নেয়? আচ্ছা। ইয়েস স্যার, 4 মান্থস। আচ্ছা, আপনার ডিসেম্বরের 31 পর্যন্ত আপনার অপারেশন হয়েছে কিনা? ইয়েস স্যার। ডিসেম্বর 31 পর্যন্ত আপনার অপারেশন হয়েছে। এখন ডিসেম্বর 31 পর্যন্ত যে আপনার অপারেশন হয়েছে, এখন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করা, এগুলোকে ভেরিফাই করা, এটা কি একদিনের ব্যাপার, এক সপ্তাহের ব্যাপার? নো স্যার। আপনি ডিসেম্বর 31 পর্যন্ত রেগুলার বেসিসে যেটা করছেন সেটা হচ্ছে লেজার মেনটেন করছেন, খতিয়ান মেনটেন করছেন। বাট এটাকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি কি করবেন, কনভার্ট করবেন, আপনার কোথায় কি আছে এগুলো আপনি এস্টিমেট করবেন, অ্যাসেস করবেন, অডিট করবেন, এই কাজগুলো কি আপনার এক সপ্তাহের ব্যাপার? নো স্যার। সময় সাপেক্ষ কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, সো দেয়ার আর সাম এক্সাম্পলস অফ অ্যানোমালিস। আরেকটা অ্যানোমালির এক্সাম্পল দিই, আইপিও। সো আইপিও সাধারণত ওভারঅল যেটা দেখা যায় যে আইপিও যে প্রাইসে অফার করা হয়েছে, সে আপনার আইপিও অফার করা হয়েছে সে 70 টাকায়। যারা আইপিও শেয়ার পেয়েছে তারা 70 টাকায় পেয়েছে। আর মার্কেটে যখন ফার্স্ট ট্রেডিং ডে, সেদিন দেখা গেল ওই সিকিউরিটি প্রাইস হয়ে গেছে 150। এখন ফার্স্ট ট্রেডিং ডে তে আপনি কত রিটার্ন পেয়েছেন একদিনে? 80/70 -1, সরি 80/70, 100%-এর বেশি রিটার্ন পেয়েছেন কিনা? ইয়েস স্যার। আচ্ছা, একদিনে যদি 100%-এর বেশি রিটার্ন পান, তাহলে পুরো বছরে এই রিটার্ন যদি আমি কনভার্ট করি, অ্যানুয়াল রিটার্ন কত? ক্যান ইউ ইমাজিন হাউ লার্জ দ্য নাম্বার ইজ?
বোঝা গেছে? আইপিও তে জেনারেলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সিকিউরিটিটার ফার্স্ট ট্রেডিং ডে সেদিন ইনভেস্টররা ওভার রিয়েক্ট করে। ইনভেস্টররা কি করে? ওভার রিয়েক্ট করে, দে বিকাম টু মাচ অপটিমিস্টিক অফ দ্য ফার্মস ফিউচার প্রসপেক্ট। এই জন্য 70 টাকা একটা আইপিও শেয়ার সে কততে যে বিক্রি করছে 70 টাকার শেয়ার 150-তে, এটা তো কেউ না কেউ কিনছে নাকি? এটা কেউ না কিনলে তো আমি 150-তে বিক্রি করতে পারছি না, কেউ একজন কিনছে না? যে কিনছে তারা কি optimistic about the Optimistic. future prospects? So don't you think that it is too much? জি Yes, স্যার। sir. আসলে স্যার। হ্যাঁ, তো এই রিটার্নটাকে বলা হয় এই রিটার্নটা অ্যাবনর্মাল রিটার্ন, এবং এই রিটার্ন হচ্ছে কাইন্ড অফ অ্যানোমালি। মানে আপনি এটাকে মার্কেটে যে ফান্ডামেন্টালস, আপনি ওই সিকিউরিটির বিটা কত, সিকিউরিটি বিটা দিয়ে কত রিটার্ন হওয়ার কথা, সেটা দিয়ে কি করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। ঠিক আছে? সো এই জন্য আপনার আহ যেটা কনক্লুশন সেটা হচ্ছে market efficiency is a very, I mean, fundamental concept. But whether market efficiency exists or not, it is a matter of evaluation, matter of testing. But matter হচ্ছে in reality মার্কেটে ওভার রিয়াকশনও দেখা যায়, আন্ডার রিয়াকশনও দেখা যায়। সে ফর এক্সাম্পল একটা সিকিউরিটি থেকে ভালো একটা নিউজ আসলো, তাহলে সিকিউরিটিটা প্রাইস সে ফর এক্সাম্পল হওয়া উচিত 30 থেকে 50 টাকা হওয়া উচিত। বাট ফর লং টার্ম ইউ মাইট সি দ্যাট এই 30 টাকা প্রাইসটা 35-এ গিয়ে আটকে আছে, এটা আর বাড়ছে না। দ্যাট ইজ সামথিং এভিডেন্স অফ আন্ডার রিয়াকশন। আমি একটা গুড নিউজ আসছে, সেটার জন্য যতটুকু রিয়েক্ট করার কথা ততটুকু পরিমাণে রিয়েক্ট করছি না। অপোজিট ইজ ট্রু ফর ওভার রিয়াকশন। একটু আগে আমরা প্রাইম টেক্সের একটু খারাপ নিউজ দেখছিলাম না? সে Yes, sir. সে খারাপ নিউজটা এতটুকু খারাপ যে 16 টাকার শেয়ার প্রাইস 10 টাকা হয়ে যাবে ফর এক্সাম্পল। বাট যদি দেখা যায় যে এই সিকিউরিটিটা 2 টাকা হয়ে গেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ? Reaction কম হয়েছে স্যার। ওভার রিয়াকশন হয়েছে, ওভার রিয়াকশন। মানে স্যার নেগেটিভ একটা রিয়াকশন কম ইনফরমেশনে কি হয়েছে। হয়েছে? ওভার রিয়াকশন হয়েছে। প্রাইস হওয়া উচিত, নেগেটিভ একটা নিউজের কারণে আমি বলেছি যে প্রাইস হওয়া উচিত 16 টাকার জায়গায় এটা কত হওয়া উচিত, 10 টাকা। বাট বাট মার্কেটে ইনভেস্টররা এত রিয়েক্ট করলো, এত খারাপ ভাবে রিয়েক্ট করলো, প্রাইস হয়ে গেছে কত, 2 টাকা। ইজ ইট নট ওভার রিয়াকশন? Yes, sir. Yes, sir. It is. বোঝা গেছে? এই ওভার রিয়াকশন, আন্ডার রিয়াকশন, এইগুলো মার্কেটে অ্যানোমালিস যখন থাকে, তখন আমরা এগুলোকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করি, এখান থেকে আমরা ইনভেস্টররা যে এভাবে বিহেভ করে, এটা থেকে আমরা কিভাবে প্রফিট মেক করতে পারি, দ্যাট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিহেভিয়ারাল ফাইন্যান্স। ঠিক আছে? So, আমরা বিহেভিয়ারাল ফাইন্যান্সের ডিসকাশনটা আর করছি না। ইট ইজ মাই ইন্টারেস্ট টপিক, যে বিহেভিয়ারাল ফাইন্যান্স, বাট ফর দ্য সেক অফ টাইম উই আর স্কিপিং দিস ডিসকাশন। বাট আমরা যে পর্যন্ত ডিসকাস করেছি এই পর্যন্ত ডিসকাশনে একটু রিভিউ করবেন, কোনো কনফিউশন থাকলে প্লিজ লেট মি নো। ওকে? স্যার বিহেভিয়ার ফাইন্যান্স তো স্যার পড়ে ফেলেন স্যার। হ্যাঁ স্যার, ওইটা ডিসকাস করে ফেলেন।